প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফিনান্স, ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্র থেকে। তো দ্বাদশ শ্রেণীর যারা আছো তারা অবশ্যই ক্লাসগুলো ফলো করবে, আর যদি প্রথম বর্ষের স্টুডেন্ট থাকো তারাও অনুসরণ করতে পারো। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফিনান্স, ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্র। আমরা ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব আজকে। তো ষষ্ঠ অধ্যায়ে আমরা এর আগে আরও একটি ক্লাস নিয়েছিলাম। সেক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম চেক নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ কিভাবে আমরা চেক দেখলে চিনব, আর চেকের বৈশিষ্ট্য কি থাকে, চেকের কয়টি পক্ষ থাকে, এই বিষয়গুলো আমরা শিখেছিলাম। তো আজকে আমরা চেক নিয়েই আলোচনা করব। আজকেও আমাদের টপিকস হচ্ছে চেক। সেক্ষেত্রে চেকের প্রকারভেদ আমরা জানি, বিভিন্ন ধরনের চেক আছে। এর আগে তোমরা চেক 3 প্রকার, এটা তোমরা সবাই জানতে, অর্থাৎ বাহক চেক, হুকুম চেক, আর একটা হচ্ছে দাগ কাটা চেক। তো এছাড়াও যে আরও অনেক ধরনের চেক আছে সেগুলো আমরা আজকে জানবো। অর্থাৎ চেক শুধুমাত্র এই 3 প্রকার চেক নয়, এছাড়াও মানে প্রধানত 3 প্রকার, এছাড়াও অন্যান্য আরও অনেক ধরনের চেক আছে, সেগুলো আমরা জানবো, সেগুলোর বৈশিষ্ট্য জানবো, সেগুলোর সুবিধা অসুবিধা জানবো। তো নিশ্চয়ই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি ফার্স্ট এখানে লিখেছি চেকের প্রকারভেদ। তো সেক্ষেত্রে এখানে অনেকগুলো প্রকার লেখা হয়েছে। দেখো, চেক প্রথমে আমি লিখেছি এরকম: বাহক চেক, হুকুম চেক, মার্কেট চেক, ভ্রমণকারীর চেক, উপহার চেক, অন্যান্য চেক। তো এরপরে আমি এখানে আর একটা লিখেছি বাহক এবং হুকুম চেক, এই দুটা মিলে আর একটা চেক লিখেছি দাগ কাটা চেক। আর অন্যান্য চেকের মধ্যে আমি লিখেছি যে ফাঁকা চেক, পূর্ববর্তী তারিখের চেক, পরবর্তী তারিখের চেক, বাসি চেক, এবং আরও আছে যে অনুমোদন প্রাপ্ত চেক বা হারানো চেক। তো সেগুলো আমরা লিখেছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যারা আছো বা যারা অ্যাটেন্ড করছো তারা একটু দেখে নিবে, ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবে। আর হচ্ছে তো অনেকেই এখানে অ্যাটেন্ড করছো, কে কে অ্যাটেন্ড করছো আমি একটু দেখে নিই। ফাতেমা আক্তার ফাহিমা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত নুরি, ওয়ালাইকুম আসসালাম। তো এখানে আমরা ক্লাসটি দেখব। দেখো, আমরা চেকগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট বাহক চেক আমি আলোচনা করব। বাহক চেক, বাহক চেক দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ। তো বাহক চেক কাকে বলে সেটা আগে জানবো। তো যে চেকে বাহক, অর্থাৎ বাহক মানে কি, যে কোনো ব্যক্তি হতে পারে, যেটাকে আমরা ইংলিশে বলি বেয়ারার চেক। অর্থাৎ যে চেকের টাকা যে কেউ ব্যাংকে গিয়ে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে টাকা দিতে বাধ্য থাকে। তাহলে আমি সহজভাবে আমি বলবো কি, বাহক চেক কাকে বলে, অর্থাৎ যে চেকের টাকা যে কোনো ব্যক্তি ব্যাংকে উপস্থাপন করলে টাকা উত্তোলন করতে পারে। তাহলে যে চেকের টাকা যে কোনো ব্যক্তি, যাকে চেকটি দেওয়া হবে, যে কোনো ব্যক্তি টাকা উত্তোলন করতে পারে যে চেকের মাধ্যমে, তাকে আমরা বলবো বাহক চেক। অর্থাৎ যে চেকে বাহক বা প্রাপকের নামের পরে বাহক কথাটি উল্লেখ থাকবে সেটাকে আমরা কি বলবো, বাহক চেক, যেটাকে আমরা বলি বিয়ারার চেক। তো এই চেকের টাকা যেহেতু যে কেউ উত্তোলন করতে পারে, সেক্ষেত্রে এটার কিছু সুবিধাও আছে, আবার কিছু অসুবিধাও আছে। তো সুবিধাটা কি, মনে করো তোমার একটি চেক তুমি আরেকজনকে দিয়ে দিলে, সে যে কোনোভাবে, যে কোনো আমার অনুপস্থিতিতে সে টাকা উত্তোলন করে নিয়ে যেতে পারে। এটা হতে পারে আপনজন কেউ থাকতে পারে, যেমন আমার চেক আমি আমার ভাইকে দিলাম, আমি আমার বাবাকে দিলাম, তো সেটার টাকা সে উত্তোলন করতে পারে খুব সহজেই। তো এটা আমরা বাহক চেক বলি। কিন্তু আবার অসুবিধাও আছে। দেখো, বাহক চেকের টাকা যে কেউ উত্তোলন করতে পারে, সো এই জন্য আমরা বলবো এটা নিরাপদ আসলে চেক না। কারণ তোমার একটি চেক হারানো গেল হঠাৎ করে, তো ওই চেকের টাকা অন্য আরেকজন চেকটা পেয়ে গেল, পাওয়ার পর সে ব্যাংকে গিয়ে উপস্থাপন করলো, সাথে সাথে ওই ব্যাংক তাকে টাকা দিয়ে দিল। তো সেক্ষেত্রে এটা কিন্তু তোমার জন্য ভালো নয়, অর্থাৎ নিরাপদ নয়। তো সুবিধাও আছে এবং অসুবিধাও আছে। তার মানে আমি বুঝলাম যে বাহক চেক আসলে এটা আসলে অনিরাপদ একটি চেক, এটা নিরাপদ চেক নয়। এরপর আসো হুকুম চেক। যে চেকে প্রাপকের নামের পর হুকুম বা আদেশ অনুসারে লেখা থাকে, যে চেকে প্রাপকের নামের পর আদেশ অনুসারে বা
হুকুম কথাটি লেখা থাকে সেই চেককে হুকুম চেক বলে। অর্থাৎ এক্ষেত্রে বলা থাকে যে যে চেকের মালিক সে আরেকজনকে বা প্রাপককে বলে দেয় যে অমুককে টাকা দিতে বাধ্য থাকবে, তাহলে ওই যে প্রাপকের নামের পরে যে আদেশ অনুসারে যার নাম থাকবে সেই ব্যক্তিই কিন্তু শুধুমাত্র টাকা উত্তোলন করতে পারবে। অর্থাৎ এখানে আদেশ অনুসারে যার নাম লেখা থাকবে প্রাপকের নামের পরে শুধুমাত্র ওই ব্যক্তি টাকা উত্তোলন করতে পারবে। তাহলে যে চেকের টাকা আদেশ অনুসারে বা হুকুম চেক বা এর পরে যে নাম দেওয়া থাকবে শুধুমাত্র ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ উত্তোলন করতে পারবে না, সেই চেককে আমরা কি বলবো? হুকুম চেক বলবো। তাহলে আমি এখানে বুঝতে পারলাম যে হুকুম চেক কিন্তু বাহক চেকের চেয়ে অবশ্যই নিরাপদ চেক, কারণ এই চেকের টাকা অন্য কেউ যে কেউ উত্তোলন করতে পারবে না। এখানে আদেশ অনুসারে যার নাম দেওয়া থাকবে সেই কিন্তু এর টাকাটা উত্তোলন করতে পারবে। তো আমরা এই হুকুম চেকটা বুঝতে পারলাম। তাহলে এখানে বাহক চেকের চেয়ে হুকুম চেক কিন্তু অবশ্যই নিরাপদ একটি চেক, এবং যে কেউ ইচ্ছা করলে টাকা উত্তোলন করতে পারবে না, এটা অবশ্যই নিরাপদ একটি চেক। এখানে যার নাম থাকবে শুধুমাত্র সেই উত্তোলন করতে পারবে, অন্য কোনো ব্যক্তি কিন্তু এই টাকা উত্তোলন করতে পারবে না। তাহলে আমরা দুটি চেক শিখে ফেললাম, একটি হচ্ছে বাহক চেক এবং হুকুম চেক। তোমাকে যদি পার্থক্য লিখতে বলে অবশ্যই লিখতে পারবে, কারণ আমরা জানি বাহক চেক কাকে বলে এবং হুকুম চেক কাকে বলে, দুটি জেনেছি। তাহলে বাহক চেকে আমরা জেনেছি যে শুধুমাত্র যে কেউ ইচ্ছা করলে যাকে চেক দেওয়া হবে সেই কিন্তু টাকাটা উত্তোলন করতে পারবে, আর হুকুম চেকে যার নাম লেখা থাকবে শুধুমাত্র তিনিই টাকা উত্তোলন করতে পারবে। আর বাহক চেক কম নিরাপদ, হুকুম চেক বেশি নিরাপদ, কারণ এখানে নাম ছাড়া অন্য কেউ পারবে না উত্তোলন করতে। তো এখন আসো এই দুটি ক্লাসের এই দুটি চেকের পর এই দুটি চেককে আমরা জানি আমাদের দেশে এই তিন প্রকার চেক নিয়ে আলোচনা বেশি হয়ে থাকে। আমরা জানি চেক বলতে এই তিনটি কি বোঝানো হয়ে থাকে। তো এই দুটি চেককে আরেকটা চেকে পরিণত করা যায়, যে চেকটাকে আমরা বলি দাগ কাটা চেক। খেয়াল করবে সবাই যে এখানে বলা হয়েছে যে দাগ কাটা চেক, আমি নাম দিয়েছি এখানে দাগ কাটা চেক। তো বাহক চেককেও দাগ কাটা চেকে পরিণত করা যায়, হুকুম চেককেও দাগ কাটা চেকে পরিণত করা যায়। তো সেক্ষেত্রে কিভাবে করা যায় আমরা জানি। মনে করো এখানে এরকম একটি চেক তোমাদের দেওয়া আছে, চেকটা এমন। আচ্ছা, এখানে মনে করো এটা চেক, অনেক কিছুই লেখা আছে, এর বাম পাশে আড়াআড়ি দুটি দাগ দিয়ে দেওয়া হলো। এই যে বাম পাশে দুটি আড়াআড়ি দাগ, অর্থাৎ বাহক চেক বা হুকুম চেকের বাম পাশে আড়াআড়ি দুটি দাগ দিয়ে যে চেক তৈরি করা হয় বা যে চেক প্রদান করা হয় সেই চেককে আমরা বলবো দাগ কাটা চেক। নাম থেকেই বোঝা যাচ্ছে এখানে দাগ কাটা থাকবে, সেটা বাহক চেকও হতে পারে, সেটা হুকুম চেকও হতে পারে। তো বাহক বা হুকুম চেকের বাম কর্নারে বা বাম কোণে উপরে দুটি আড়াআড়ি দাগ কেটে যে চেক তৈরি করা হয় বা প্রস্তুত করা হয় সেই চেককে আমরা বলবো দাগ কাটা চেক। তো এখন যদি তোমার কোশ্চেনে বলে যে চেকের মধ্যে সবচেয়ে নিরাপদ চেক কোনটি, এটা কিন্তু পরীক্ষায় আসে, শিক্ষার্থীরা একটু মনে রাখবে যে সব চেকের মধ্যে সবচেয়ে নিরাপদ চেক হচ্ছে দাগ কাটা চেক। কারণ কি, এই দাগ কাটা চেকের শুধুমাত্র অ্যাকাউন্ট পেই, অনেক সময় এখানে লেখা থাকে অ্যাকাউন্ট পেই, তার মানে হচ্ছে, এবং অনেক সময় লেখা থাকে ব্যাংকের নাম, তার মানে এই অ্যাকাউন্ট হোল্ডার ছাড়া অন্য কেউ এই দাগ কাটা চেকের টাকা উত্তোলন করতে পারে না। এবং হচ্ছে তোমার এখানে যে ব্যাংকের নাম লেখা থাকবে ওই ব্যাংকে তোমার অ্যাকাউন্ট থাকতে হবে, এবং ওই ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক থেকে এর টাকা উত্তোলন করা যাবে না। এজন্য আমরা বলবো দাগ কাটা চেকটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে নিরাপদ চেক। তোমার কাছে যদি দাগ কাটা চেক, এই তিনটা চেকের কথা, তোমাকে তিনটা চেকের কথা প্রপোজ দেওয়া হয় যে তুমি কোন চেকটাকে তুমি বেশি নিরাপদ চেক বলবে, তাহলে সেক্ষেত্রে তোমার অ্যান্সার হবে দাগ কাটা চেক। কারণ এই দাগ কাটা চেকের টাকা তোমার অ্যাকাউন্ট হোল্ডার ছাড়া অন্য কেউ উত্তোলন করতে পারবে না, এবং ওই যে ব্যাংক লেখা থাকবে ওই ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যাবে না। এটি যদি হারিয়েও যায় অন্য কেউ কিন্তু এটার টাকা উত্তোলন করতে পারবে না। এজন্য আমি বলবো দাগ কাটা চেক হচ্ছে সবচেয়ে নিরাপদ চেক। তাহলে এখন তোমার কোশ্চেন যদি হয় দাগ কাটা চেক কাকে বলে, তাহলে আমি অ্যান্সার এভাবে দিব, বাহক চেক বা হুকুম চেককে, বাহক চেক বা হুকুম চেকের উপরে বাম কোণে
দুটি আড়াআড়ি দাগ দিয়ে যে চেক প্রস্তুত করা হয় সেই চেককে আমরা বলবো দাগ কাটা চেক। আর চেকের মধ্যে সবচেয়ে নিরাপদ চেক হচ্ছে দাগ কাটা চেক। তো আমরা এখানে এই দাগ কাটা চেকটা আমরা বুঝতে পারলাম। তো এরপরে আমরা দেখব আরও অন্যান্য চেকগুলো আমরা একটু দেখব। তাহলে এই তিনটি আমরা বেসিক্যালি এর আগে তিনটি ক্লাস মানে এই তিনটি চেক নিয়ে এর আগে আমরা জেনেছি। তো হয়তোবা নেটে একটু সমস্যা দেখা দিতে পারে, তোমরা একটু খেয়াল করবে। তো এক্ষেত্রে আমি বলছি একটু খেয়াল করো, কারণ হচ্ছে নেট অনেক সময় সমস্যা দেখা দেয়। আচ্ছা, দেখা যাচ্ছে। তো যাই হোক, এরপরে দেখো মার্কেট চেক। এরপরে আমি আরেকটা চেক আলোচনা করছি, মার্কেট চেক। আচ্ছা, এটা খুবই ইম্পর্ট্যান্ট আরেকটি চেক। বর্তমান যুগে আমরা অনেক সময় যখন বিভিন্ন শপিং মলে, মার্কেটে বা বিভিন্ন বড় বড় মার্কেটে আমরা যখন শপিং করতে যাই, সেক্ষেত্রে এই চেকগুলো ব্যবহার করা হয়ে থাকে। তোমরা নাম শুনলে বুঝতে পারবে যে আসলে এগুলোকেই যে মার্কেট চেক বলে সেটা। যেমন তোমরা শুনেছ মাস্টার চেক, তোমরা নিশ্চয়ই শুনেছ মাস্টার কার্ড, যেটাকে আমরা বলি ভিসা কার্ড। এই যে কার্ডগুলো বলেছি, এই কার্ডগুলোই আসলে মার্কেট চেক হিসেবে ব্যবহার করা। অর্থাৎ বড় বড় যে শপিং মলগুলোতে বা বড় বড় মার্কেটে আমরা কেনাকাটার ক্ষেত্রে যে চেকগুলো বা যে কার্ডগুলো ব্যবহার করে থাকি, সেগুলোকে আমরা বলতে পারি মার্কেট চেক। তো নিশ্চয়ই তোমরা এটাও বুঝতে পেরেছ যে মার্কেট চেক কি। তাহলে মার্কেট চেক বলতে আমরা ওই চেকগুলোকে বুঝে থাকি যে চেকগুলো বড় বড় মার্কেটে আমরা ভিসা কার্ড, এটিএম কার্ড বা মাস্টার কার্ড হিসাবে আমরা ব্যবহার করে কেনাকাটা করতে পারি। ওই চেকগুলোকে আমরা বলতে পারি মার্কেট চেক। ওকে, এরপরে আমরা আরেকটি চেক জানবো, সেটি হচ্ছে ভ্রমণকারীর চেক। তো ভ্রমণকারীর চেক কাকে বলে? অর্থাৎ তুমি যদি এখন মনে করো তুমি বাংলাদেশে আসো, তুমি যদি বিদেশে যাও, সেক্ষেত্রে তোমার বা কোনো জায়গায় ঘুরতে যাও, সেক্ষেত্রে যে তুমি যে চেকটি ব্যবহার করবে, ওই চেকটি কিন্তু আমরা ভ্রমণকারীর চেক হিসাবে বলতে পারি। মনে করো তুমি আমেরিকা যাবে, সেক্ষেত্রে তোমার বাংলাদেশি যে টাকাটা, এটা তো ওইখানে চলে না। ওইখানে গিয়ে কি করবে, ওই ব্যাংকে তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওই ব্যাংকে যে অন্য আরেক ওই দেশে যে ব্যাংক আছে, ওই ব্যাংকে গিয়ে তুমি চেকটা তুমি ভাঙাবে। সে তারপরে ওই চেকের মাধ্যমে তুমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। তো আমরা যদি বলি যে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে আমরা সাধারণত যে চেকগুলো ব্যবহার করে থাকি, ওই চেকগুলোকে আমরা কি বলতে পারি? ভ্রমণকারী চেক। তো এরপরে আমরা আরেকটা জিনিস জানবো যে উপহার চেক। দেখো উপহার চেকটা কি আসলে। যেমন তোমরা নিশ্চয়ই এর আগে জেনেছ যে প্রাইজ বন্ড, সবাই নাম শুনেছ প্রাইজ বন্ড। অর্থাৎ অনেকেই বিভিন্ন জায়গায় ও বিভিন্ন অনুষ্ঠানে তোমাদের আত্মীয় স্বজন যারা আছেন, তারা অনেক সময় দাওয়াত করে বা ইনভাইটেশন দেয়। এক্ষেত্রে কিন্তু আমরা এই উপহার চেক অর্থাৎ প্রাইজ বন্ড হিসাবে উপহার চেক একজন আরেকজনকে গিফট দেওয়া হয়ে থাকে। এই উপহার চেকও কিন্তু নির্দিষ্ট সুদ দেওয়া হয়। তো ওই চেকগুলো ব্যাংকে গিয়ে ভাঙালে ব্যাংক তোমাকে সুদসহ টাকা দিয়ে থাকেন। তো এটা হচ্ছে উপহার চেক, যেটা আমরা প্রাইজ বন্ডের মতো বা প্রাইজ বন্ডের মতোই আমরা এটা ব্যবহার করে থাকি। তো এটা আমরা বুঝতে পারলাম। তারপরে দেখো এই ছাড়াও আরও অনেকগুলো চেক আছে। তো এই চেকগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করছে, যেখানে লেখা হয়েছে অন্যান্য অনেকগুলো চেক। খেয়াল করবে অন্যান্য আরও কি কি চেক আছে। ফাঁকা চেক, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসে যে ফাঁকা চেক কাকে বলে, সেটা আমরা জানবো। যে ফাঁকা চেক বলতে কি বুঝি, অর্থাৎ যে চেকে তোমার সব কিছুই ঠিক থাকবে, তোমার নাম থাকবে এখানে, কিন্তু ব্যাংকের নাম থাকবে, সিগনেচার থাকবে, সব কিছু থাকবে, কিন্তু টাকার ঘর, যে টাকার ঘরটা এটা ফাঁকা থাকবে। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে কি ফাঁকা চেক মানে হচ্ছে এখানে টাকার ঘরটা কি থাকবে, ফাঁকা থাকবে। তুমি ইচ্ছা মতো টাকা এখানে লিখে ব্যাংক থেকে উত্তোলন করতে পারবে। তো সেক্ষেত্রে যদি ভালো হতো, কি ভালো হতো, যদি তোমাকে একটা চেক দিত তোমার মা অথবা বাবা, তাহলে মনে করো তোমার মা বাবার অ্যাকাউন্ট থেকে তুমি যথেষ্ট পরিমাণ টাকা উত্তোলন করতে পারতা, যদি এরকম হয় আসলে। তো যাই হোক, ফাঁকা চেক যেটা আমি বলেছি, যে চেকে টাকার অঙ্কটা ফাঁকা থাকবে। তো টাকার অঙ্ক কত টাকা উত্তোলন করতে চাও, সে ঘরে তত টাকা লিখে
পরবর্তীতে ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক তোমাকে টাকা দিতে বাধ্য থাকে। তো সেক্ষেত্রে ওই চেক, তাহলে যে চেকটা সব ঠিক আছে বাট টাকার অঙ্ক কি থাকবে, ফাঁকা থাকবে, সেই চেককে আমরা বলবো ফাঁকা চেক। এরপরে আমরা আর একটা চেক হচ্ছে পূর্ব তারিখের চেক। মনে করো তুমি আগামীকালকে ব্যাংক থেকে চেকটা ভাঙাবে বা ব্যাংক থেকে টাকা উত্তোলন করবে, সেক্ষেত্রে আজকের তারিখ দিলে, যেমন আজকে হচ্ছে কত 28 তারিখ, তুমি চেকটা উঠাবে কবে, 29 তারিখ উঠাবে। তো এই যে চেকে তুমি পূর্ব তারিখে চেকটা প্রস্তুত করলে, অর্থাৎ 29 তারিখের চেকটা তুমি 28 তারিখে প্রস্তুত করলে, 28 তারিখটা লিখলে, তো ওই চেককে আমরা বলবো পূর্ব তারিখের চেক। অর্থাৎ যে চেকে তুমি ব্যাংকে উপস্থাপন করবে যেদিন, তার আগের তারিখটাকে আমরা বলতে পারি পূর্ব তারিখের চেক। নাম থেকেই বোঝা যাচ্ছে, এটা কঠিন কিছুই না, নাম থেকেই বোঝা যাচ্ছে। এরপর হচ্ছে পরবর্তী তারিখের চেক, যেটা হচ্ছে মনে করো তুমি 29 তারিখে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে, তো সেক্ষেত্রে পরবর্তী তারিখ একটা দিয়ে দিলে যে 5 তারিখে। তো এই যে 5 তারিখ 10 তারিখে তুমি দিয়ে দিলে, যে তারিখে তুমি ব্যাংকে উপস্থাপন করবে তার পরবর্তী 5 তারিখ 10 তারিখে যে চেকগুলো আছে সেগুলোকে আমরা বলবো পরবর্তী 4 তারিখের চেক। তো এরপরে আরেকটা চেক, এটা খুবই ইম্পর্টেন্ট, আরেকটা আসে যে বাসি চেক কাকে বলে। তো বাসি চেকটা আসলে কি, অর্থাৎ চেক প্রস্তুতের তারিখ থেকে, মনে করো আজকে আমি চেকটা প্রস্তুত করলাম বা চেকটা লিখে ফেললাম, এই তারিখ থেকে আগামী 6 মাস পর্যন্ত যে চেকটা থাকবে সেটা বৈধ একটি চেক থাকবে। কিন্তু 6 মাস অতিক্রান্ত হয়ে গেল, অর্থাৎ একটি চেকের বৈধ সীমা 6 মাস। যখন 6 মাস অতিক্রান্ত হয়ে যাবে, 6 মাস অতিক্রম হয়ে যাবে, তখন একটি চেক বাসি হয়ে যায়। অর্থাৎ একটা চেকের সময়সীমা থাকবে কয় মাস, 6 মাস পর্যন্ত। এই 6 মাস পর এই চেকটা বাসি চেক হয়ে যায়, অর্থাৎ এই চেকটার কোনো মর্যাদা থাকে না, অমর্যাদা কিন্তু একটি চেক হয়ে যায়। অর্থাৎ এই চেকের টাকা আর উত্তোলন করা যাবে না। অর্থাৎ চেকটা তুমি তৈরি করলে বা প্রস্তুত করলে তার তারিখ থেকে 6 মাস পর্যন্ত চেকটা বৈধ থাকবে। 6 মাস অতিক্রম হয়ে গেলে ওই চেকটি যে চেকে পরিণত হয় সেই চেককে আমরা বলতে পারি কি, বাসি চেক। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে বাসি চেকটা কি। তাহলে যে চেকের সময়সীমা 6 মাসের বেশি হয়ে থাকে, 6 মাস অতিক্রান্ত হয়ে থাকে, সেই চেককে আমরা বলবো কি, বাসি চেক। তো এরপরে আমাদের আরেকটা চেক রয়েছে, যে এখানে বলা হচ্ছে অনুমোদন প্রাপ্ত চেক, আর একটা হচ্ছে হারানো চেক। দেখো অনুমোদন প্রাপ্ত চেক কি, যখন তুমি ব্যাংকের সাথে লেনদেন করবে সেক্ষেত্রে বড় অঙ্কের টাকা যদি তুমি উত্তোলন করতে চাও, তো ব্যাংকের কাছ থেকে তুমি বড় অঙ্কের টাকা উত্তোলন করবে, অর্থাৎ 10 লাখ 20 লাখ 50 লাখ। সেক্ষেত্রে ব্যাংক, এখানে যে ম্যানেজার থাকবে বা ব্যাংকের যে কর্মকর্তা থাকবে, তারা তোমাকে যদি অনুমোদন দেয় সেক্ষেত্রে তুমি টাকা উত্তোলন করতে পারবে। অর্থাৎ বড় অঙ্কের টাকা উত্তোলন করতে গেলে আমরা যে চেকগুলো ব্যবহার করে থাকি ওই চেকগুলোকে আমরা বলবো কি, অনুমোদন প্রাপ্ত চেক। তো অনুমোদন প্রাপ্ত চেক আমরা বুঝতে পারছি, সেটা ব্যাংক কর্মকর্তা যারা থাকবেন তাদের সাহায্যে বা তাদের অনুমোদন নিয়ে তুমি এই ব্যাংকের টাকা উত্তোলন করতে পারবে বা চেকের টাকা তুমি ব্যাংক থেকে উত্তোলন করতে পারবে। তো এটা হচ্ছে অনুমোদন প্রাপ্ত চেক। এটা আমরা কখন ব্যবহার করব, যখন আমাদের টাকার অঙ্ক বেশি থাকবে বা বেশি অঙ্কের টাকা আমি ব্যাংক থেকে উত্তোলন করব, ওই চেকগুলোকে আমরা বলবো কি, অনুমোদন প্রাপ্ত চেক। এরপরে হচ্ছে হারানো চেক। হারানো চেকটা কি, নাম থেকেই তো বোঝা যায়, যে চেকগুলো আমার, মনে করো আমারই চেক আছে, সে চেকটি আমার হারিয়ে গেল, তাহলে যে চেকটি হারিয়ে যায় সেই চেকটাকে আমরা বলতে পারি কি, হারানো চেক। এটা নাম থেকেই বোঝা যাচ্ছে। তো আমরা এই চেকগুলো এতক্ষণ আমরা যে আলোচনা করেছি চেকগুলো দেখো, চেকের প্রকারভেদ। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমি বলেছি যে এখানে 3টি চেক বলা হয়েছে, বাহক চেক, হুকুম চেক। এই দুইটা মিলে একটা চেক হয় যেটাকে আমরা বলি দাগ কাটা চেক। আর এখানে আরেকটা চেক আসে যে পরীক্ষায়, ফাঁকা চেক এবং বাসি চেক। এখান থেকে এই 4টি অর্থাৎ 5টি কোশ্চেন তোমাদের পরীক্ষায় এসে থাকবে। এর ভিতরে তোমরা হয়তোবা জ্ঞানমূলক কোশ্চেন বা অনুধাবন কোশ্চেন এগুলো দেখতে পাবে। তো আশা করি তোমরা বাহক চেক, হুকুম চেক এবং দাগ কাটা চেকের সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য
কি সেগুলো বুঝতে পেরেছো। বাসি চেকটি কি, ফাঁকা চেক কি এবং হারানো চেক কি, তো সেগুলো তোমরা নিশ্চয়ই কি বুঝতে পেরেছো। তো আজকে আমার নেট সমস্যা করতেছে না, আচ্ছা। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা আবারও আলোচনা করব যে পরবর্তী যে আমাদের এই অধ্যায়ে আরও আলোচনা হচ্ছে যে চেক অমর্যাদাকৃত, কী কী কারণে একটি চেক অমর্যাদাকৃত হয়ে যায়, আর চেক আমাদের কি কি কাজে ব্যবহার করা হয়। এরপরে তোমাদের বিনিময় বিল আছে, অঙ্গীকারপত্র আছে, এগুলোও কিন্তু চেকের মতো ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ আমরা নগদ অর্থের বিকল্প হিসাবে এগুলো ব্যবহার করে থাকি। বর্তমানে আমরা চেককেই বেশি ব্যবহার করি, আর বিনিময় বিলটা আমরা ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু এই বিনিময় বিলগুলো ব্যবহার করে থাকি। অঙ্গীকারপত্র তেমনি, তবে এটার ব্যবহারটা আমাদের খুবই কম হয়ে থাকে। তো এরপরে আমরা এই অধ্যায়ের আরেকটি ক্লাস নিয়ে আমরা শেষ করব। তো এরপর আবার নতুন অধ্যায়ে চলে যাব। তো এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কি কি কারণে একটি চেক অমর্যাদাকৃত হয়ে যায়, কি কি কারণে একটি চেক নষ্ট হয়ে যায়, বা কি কি কারণে একটি চেকের টাকা উত্তোলন করা যায় না, এই বিষয়গুলো আলোচনা করব। তো যাই হোক, আমরা আজকের আলোচনা যেটা যে চেকের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি, তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো সবাই কি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।